ইসরায়েল কেন এই সময়েই ইরান আক্রমণ করলো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইসরায়েল ২০২৫ এসে ইরানকে আক্রমণ করলো। তো এখন আমরা দেখব যে ২০২৫ কেন এসে আক্রমণ করলো? এটা হলো আমাদের ১ম। তো নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের নেতা নেতানিয়াহু সে কিন্তু ১৯৯৯ সাল থেকেই বলে আসতেছে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, আমাদের জন্য হুমকি। কিন্তু তখন সে ২০১৯, ২০০২ এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে বা সংবাদ সম্মেলনে বা বিভিন্ন জাতিসংঘ অনুষ্ঠানে সে এগুলো বলে ২০২৫ এ এসে ফাইনালি সে আক্রমণ করলো। তো ইসরায়েল এমন একটা দেশ যারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ যেহেতু অনেক শক্তিশালী একটা গোয়েন্দা এজেন্ট, তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে তারপরে যেকোনো কাজ এক্সিকিউট করে। তো ফাইনালি ওদের মনে হয়েছে ২০২৫ এসে এখন আক্রমণ করা যায় ইরানে। ইরান এখন অনেক দুর্বল। তো কিভাবে ইরানকে এত দীর্ঘ সময় ধরে বিভিন্ন অ রণকৌশল দিয়ে বা বিভিন্ন ইকুয়েশন করে দুর্বল করলো সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা আলোচনা করে দেখান আমি যদি এখানে ম্যাপে দেখি, এই হলো আমাদের আ আ ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল খুব ছোট একটা রাষ্ট্র, খুব বড় রাষ্ট্র না। আর এখানে গাজা আছে, ইসরায়েলের পাশেই গাজা স্ট্রিপ। সেখানে আমাদের ছোট্ট একটা গাজাতে হামাস নামে একটা মিলিশিয়া বাহিনী বা গেরিলা বাহিনী আছে। তারা রকেট মারে ইসরায়েলের উপর মাঝে মধ্যে। মুক্তিগামী, ফিলিস্তিনিদের জন্য মুক্তিগামী একটা সংগঠন। আর ইরান এদেরকে বিভিন্নভাবে সাহায্য করে অস্ত্র দিয়ে। আর এখানে ইরান সমর্থিত আরেকটা মিলিশিয়া বাহিনী আছে হিজবুল্লাহ। তারাও সেখানে ইরান সমর্থিত। ইরান তাদেরকে সাহায্য করে অস্ত্র দিয়ে। এবং এই সিরিয়াতে ছিল আগে বাশার আল আসাদ। হ্যাঁ? ক্ষমতায় বাশার আল আসাদ। তো আমি এটা ২০১৫ এর আগের সিনারিওটা দেখাচ্ছি। তারপর আস্তে, আস্তে আমরা আগাবো ২০২৫ পর্যন্ত কি হয়েছে। ইসরায়েল কিভাবে আসলে ইরানকে আক্রমণ করার জন্য সবকিছু প্রস্তুত করলো। তো বাশার আল আসাদকে সাহায্য করে হলো যুদ্ধের ২০১৫ তে যখন আ সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়, তো সেখানে ২ টা মোটামুটি ২ টা শক্তিশালী পক্ষ। একটা হলো বাশার আল আসাদ, আরেকটা হলো তার যেই বিদ্রোহী ছিল, তার হলো জুলানি। তো এই জুলানি মূলত হলো পশ্চিমা বিশ্ব মানে আমেরিকা এবং ইসরায়েল সমর্থিত আর সুন্নি রিজিম। আর এখানে বাশার আল আসাদ মনে হলো শিয়া রিজিম, সে হলো ইরান এবং রাশিয়ার সমর্থিত। তো এখানে আ ২০২৫ এ ইসরায়েল বা আমেরিকা চাচ্ছিল জুলানিকে দিয়ে এখানে সিরিয়াতে বাশার আল আসাদকে হটিয়ে দিলে এই অঞ্চলটাতে ওরা মোটামুটি আ নিয়ন্ত্রণ নিতে পারবে। তাহলে আর ইরানের এখানে শক্তি খর্ব হবে। ইরানের ওইভাবে বা রাশিয়ার কোনো পাওয়ার থাকবে না। কিন্তু ২০০০ আ কিন্তু ওই গৃহযুদ্ধে জুলানি বাশার আল আসাদের সাথে পারল না। বাশার আল আসাদ টিকে গেল সিরিয়ার ক্ষমতা থেকে গেল এবং রাশিয়া এবং ইরানের সমর্থন নিয়ে। আর এখানে আছে ইরাক। ইরাক খুব বড় একটা রাষ্ট্র। তো এখানেও মোটামুটি ইরানের পাওয়ার ছিল বা ইরান সমর্থিত লোকজন ছিল। কারণ আ ইরাকে প্রায় 60% শিয়া। তো শিয়া হওয়ার কারণে আ এরা হলো ইরান সমর্থিত এবং এখানে কাশেম সুলেমানি যে ছিল জেনারেল, সে এখানে অনেকগুলো মিলিশিয়া বাহিনী এ এ ছিল হিজবুল্লাহ, যেমন হিজবুল্লাহ, হামাস, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া বাহিনীদেরকে দিয়ে সে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করত এবং আ এখানে আ ইসরায়েল এবং বা আমেরিকা আধিপত্য বিস্তার রোধ করত। তো এই ছিল ২০১৫ সিনারিও। তো তো ইসরায়েল চিন্তা করল যতদিন পর্যন্ত এখানে কাশেম সোলাইমানি এবং আ সিরিয়ার বাশার আল আসাদ থাকবে, তাহলে তারা এই অঞ্চলটাকে ইরানের প্রভাব থেকে বের করতে পারবে না। তো তারা এজন্য প্ল্যান করল, তাদের এখানে ২ টা প্ল্যান। ফার্স্ট প্ল্যান হলো তারা কাশেম সোলেমানিকে মেরে ফেললো। এটা গেল একটা। আরেকটা হলো এখানে বাশার আল আসাদকে সরাতে হবে। তো বাশার আল আসাদকে সরাতে হলে যেহেতু বাশার আল আসাদকে এখানে ইরান সমর্থন করে এবং রাশিয়া সমর্থন করে, তাহলে রাশিয়াকে এখানে কোনোভাবে অন্যদিকে ডাইভার্ট করতে হবে বা ব্যস্ত রাখতে হবে। তো এইজন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে এইখান এই ইসরায়েলেরই কোনো একটা প্ল্যান। কারণ রাশিয়ার যেই ইউক্রেনের যেই প্রেসিডেন্ট
জিলানেঙ্কি জেলেনস্কি সে কিন্তু একজন ইহুদি। তো ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে ওখানে একটা যুদ্ধ বাঁধালো এবং রাশিয়া সেখানে ওই যুদ্ধ নিয়ে ব্যস্ত হল। এদিকে এখন ফাইনালি দেখা গেল যে ওরা এই যে হামাস হামাস যখন এই এখানে আক্রমণ করলো ইসরায়েলে, ইসরায়েল কিন্তু ইসরায়েলের মোসাদের এত শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা, কিন্তু তারা যখন হামাস আক্রমণ করলো তারা কিন্তু ঠেকায় নাই বা তারা আগে কোনো তথ্য পায় নাই। তো এটা কিন্তু আসলে একটা তারা ইচ্ছাকৃত। কারণ তারা মনে হচ্ছে যে হ্যাঁ, এখন সবকিছু প্রস্তুত, আমরা তাহলে একটা যুদ্ধ এখন শুরু করব। এইজন্য হামাস যখন আক্রমণ করলো তখন তারা কিছুই করে নাই। তারা জাস্ট ওখান থেকে সরে গেছে। কিন্তু হামাস যখন আক্রমণ করে ফিরে গেছে তখন এরা পুরাদমে এখানে গাজা স্ট্রিপে আক্রমণ করে হামাসকে ধ্বংস করে দিল এবং ফিলিস্তিনিকে লাখ লাখ প্রায় পর্যন্ত অনেক হাজার কয়েক হাজার মানুষ, শিশু, নারী সহ হত্যা করলো। এখনো হত্যাযজ্ঞ চলছে। তার মানে তারা এখানে একটা গেম খেললো, গেম খেলে হামাসকে নিঃস্ব করে দিল। এটা গেল এখানকার। তারপরে তারা হিজবুল্লাহকে ধরলো। হিজবুল্লাহর যে লিডার ছিল এবং হাসান নাসরুল্লাহ তাকে মারলো এবং হিজবুল্লাহর যেই চেইন অফ কমান্ড ছিল সেটা পেজার বিস্ফোরণ করে ওদেরকে তাদের চেইন অফ কমান্ড নষ্ট করে দিল এবং তাদেরকে দুর্বল করে দিল। হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু ইরানের শক্তি খর্ব হয়ে গেল। কারণ ইরান এদেরকে দিয়ে এখানে বিভিন্ন রকেট লঞ্চার, মিসাইল মারতো, এদেরকে ব্যস্ত রাখতো। এটা গেল একটা। আর এখানে ফাইনালি জুলানি কি করলো? বাশার আল আসাদের বাহিনীকে আক্রমণ করলো। পরিস্থিতি এমন গেল যে ইরান এবং রাশিয়া আর বাশার আল আসাদকে এখান থেকে সেভ করতে পারলো না। বিকজ অফ রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধে নিয়ে ব্যস্ত। সে চাইলেও এখন আর আগের মতো বাশার আল আসাদকে সাহায্য করতে পারে না। ফলাফল কি হলো? জুলানি আমেরিকা এবং ইসরায়েলের সাহায্য নিয়ে বাশার আল আসাদকে হটিয়ে দিল এবং এখান থেকে বাশার আল আসাদের পাওয়ার কমে গেল বা বাশার আল আসাদ রাশিয়া পালায় যেতে বাধ্য। তার মানে হলো এই অঞ্চলটা পুরাটাই এখন ইসরায়েল বা আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসলো। এখানে জুলানি চলে আসলো, হিজবুল্লাহ নাই এখন, হামাসের কোনো শক্তি নেই, হিজবুল্লাহর শক্তি নেই। তার মানে হলো এই পুরা এরিয়াটা। আর এখানে জর্ডান অলরেডি আমেরিকার সাথে তাদের সামরিক চুক্তি আছে এবং ইসরায়েলকে সে সাপোর্ট করে, আমেরিকাকে সাপোর্ট করে। তার মানে হলো এবং এই অঞ্চল পুরাটা এখন নিয়ন্ত্রণে চলে আসলো কার? ইসরায়েলের এবং আমেরিকার। তো এরপরে আসি এখানে ইরাকে। না, ইরাক অঞ্চলে এরকম এখন কোনো শক্তিশালী মিলিশিয়া বাহিনী নাই। ওদের সরকার অত শক্তিশালী না। সো ইরান নিয়ে অত এখানে যেহেতু ওরকম কোনো মাথা ব্যথা, মানে ওরকম শক্তি মাথাচাড়া দেয় নাই, তাই এটা নিয়ে আর ওরা কোনো অত অরিড না। তো এখন ২০২৫-এ এসে দেখা গেল যে এখানে জুলানি এসে গেল। এখানে জর্ডান অলরেডি আগেই ওদের সাথে মিত্র। হিজবুল্লাহ এবং হামাস নাই, ওরা অনেক দুর্বল। এখনই আক্রমণ করার সুযোগ সময় ইরান। কারণ ইরান এখন এবং রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। তো এখানে আক্রমণ করার আগে এখানে আরেকটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ। দেখেন এখানে নেতানিয়াহু একবার বলেছিল যে আমরা প্রথমে ইরানকে ধরবো, ইরানের পরে তাদের নেক্সট টার্গেট হলো পাকিস্তান। কারণ পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি এবং তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে। তো এই জন্য এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো, সেই যুদ্ধটাও এই যুদ্ধেরই একটা অংশ। কারণ হলো ওরা পাকিস্তানের সামর্থ্যটা দেখতে চাচ্ছিল। এই জন্য কি করলো? পাকিস্তানকে ইন্ডিয়াকে দিয়ে পাকিস্তান আক্রমণ করলো এবং পাকিস্তান দেখলো যে পাকিস্তান কিভাবে তাদের সামরিক শক্তি কেমন বা তারা কি করে। তখন দেখলো যে না, পাকিস্তান মোটামুটি ভালোই চায়নার সাপোর্ট নিয়ে ভালোভাবে ইন্ডিয়ান আক্রমণ প্রটেস্ট করছে এবং ঠেকিয়ে দিয়েছে। এটা দেখার পরে ওরা একটু চিন্তা পড়লো তাহলে কি করা যায়। তো এই জন্য যখন ইসরায়েল ইরানে আক্রমণ করলো, ঠিকই ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকায় পাকিস্তানের যেই জেনারেল ফিল্ড মার্শাল, বর্তমানে সেই আইয়ুব খানের পরে পাকিস্তানের আরেকজন ফিল্ড মার্শাল আসিফ মুনির, তাকে নিয়ে গেল। তো তাকে নিয়ে সেখানে কিছু প্রস্তাব দিয়েছে। সেটা যদিও সংবাদ মাধ্যমে আসে নাই, বাট বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ায় তারা আলোচনা করেছে যে সেটা প্রস্তাব দিয়েছে যে তুমি আমাদের পক্ষে থাকো,
আ চায়নার থেকে তুমি দূরে সরে যাও। আমরা তোমাদেরকে অ্যা যেকোনো ধরনের য সাহায্য সহযোগিতা করব। তোমাদেরকে এই টাকা-পয়সা দিব। তোমার এখানে F-35 দিব। এগুলা দিয়ে সে এখানে পাকিস্তানকে কূটনৈতিকভাবে ম্যানেজ করার চেষ্টা করছে যে পাকিস্তান যাতে এই যুদ্ধে জড়িত না হয়। যেহেতু আ ইসরায়েল এনডিআরএ দিয়ে অলরেডি বুঝে গেছে যে পাকিস্তান এখানে একটা শক্তিশালী ওর নিউক্লিয়ার পাওয়ার আছে। এজন্য তাকে কূটনৈতিকভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তো এই হলো মোটামুটি ওরা কিভাবে যুদ্ধটার ক্ষেত্র তৈরি করলো এবং